রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সব আবেগের ভাণ্ডারী। মনের কোনো অনুভূতি বাদ যায়নি তার রচনা থেকে। আমাদের এবারের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শুভা। সব বয়সী শ্রোতাদের কথা মাথায় রেখে গল্পের ভাষা আমরা কিছুটা সহজ করে নিয়েছি। গল্পের সমস্ত চরিত্র এবং ঘটনাবলী রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনাপ্রসূত এবং সেকালের প্রেক্ষাপটে রচিত। গল্প পাঠে এবং পরিচালনায় সৌভিক সাহা, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল। শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শুভা। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল তখন কি জানতো সে বোবা হবে? তার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল। তাই মিলের অনুরোধে তার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। এখন সকলে তাকে ছোট করে শুভা বলে ডাকে। অনেক অনুসন্ধান ও অর্থ ব্যয় বড় দুটি মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন ছোটটি বাবা মায়ের বুকের বোঝার মতো হয়ে রয়েছে। যে কথা বলে না, সে যে অনুভব করে তা সকলের মনে হয় না। এই জন্য তার সামনেই সকলে তার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করত। সে যে বিধাতার অভিশাপের মতন এই বাড়িতে জন্ম নিয়েছে এ কথা সে শিশু বয়স থেকেই বুঝে নিয়েছিল। তার ফল এই হয়েছিল যে সে সবসময় সবার চোখের আড়ালে লুকিয়ে থাকতে চেষ্টা করত। মনে করত আমাকে সবাই ভুলে গেলে বাঁচি। কিন্তু বেদনায় কি কেউ কখনো ভোলে? বাবা মায়ের মনে সে নীরব যন্ত্রণার মতো বিরাজ করত। বিশেষ করে তার মা তাকে নিজের একটি ত্রুটির মতন দেখতেন। বরং মেয়েটির বাবা বাণীকণ্ঠ শুভাকে তার অন্য মেয়েদের চেয়ে যেন একটু বেশি ভালোবাসতেন। কিন্তু মা তাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করে তার প্রতি বড় বিরক্ত ছিলেন। শুভার কথা ছিল না, কিন্তু তার লম্বা লম্বা পাতা ঘেরা বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তার ঠোঁট দুটি কোনো ভাবের আভাস মাত্রে কচি পাতার মতো কেঁপে উঠত। কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা অনেকটা আমাদের নিজেদের চেষ্টায় তৈরি করে নিতে হয়, খানিকটা তর্জমা করার মতন। সবসময় ঠিক হয় না, অনেক সময় ভুলও হয়, কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না। মন নিজে থেকে তার উপর ছায়া ফেলে, ভাব এমনি তার উপরে কখনো খেলা করে, কখনো উজ্জ্বলভাবে জ্বলে ওঠে, কখনো ম্লানভাবে নিভে আসে, কখনো অস্তায়মান চাঁদের মতো এক দৃষ্টে চেয়ে থাকে। মুখের ভাব ছাড়া আজন্মকাল যার অন্য কোনো ভাষা নেই, তার চোখের ভাষা অসীম, উদার এবং গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো। উদয়াস্ত ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। এই নীরব মানুষের মধ্যে বিরাট প্রকৃতির মতো একটা দুর্লভ মহত্ব আছে। সেই জন্য সাধারণ ছেলেমেয়েরা তাকে একরকম ভয় করত, তার সঙ্গে খেলা করত না। সে নির্জন দুপুরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী, গৃহস্থ বাড়ির মেয়েটির মতো। বহু দূর পর্যন্ত তার প্রসার নয়। নিরলসা তন্নি নদীটি নিজের কুল রক্ষা করে কাজ করে যায়। দুধারের গ্রামের সকলের সঙ্গে তার জন্য একটা না একটা সম্পর্ক আছে। দুধারে লোকালয়, গাছের ছায়া ঢাকা উঁচু পাড়, আর
নিচ দিয়ে গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্মৃত দ্রুত পদক্ষেপে নিজের অসংখ্য কল্যাণ কার্যে চলেছে। বাণীকণ্ঠের ঘর একেবারে নদীর উপরেই। তার বাঁখাড়ির বেড়া, আটচালা, গোয়াল ঘর, ঢেঁকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম, কাঁঠাল, কলার বাগান নৌকাবাহী মাত্রেরই চোখে পড়ে। এই গার্হস্থ্য সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কারো নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সেই নদী তীরে এসে বসে। প্রকৃতি যেন তার ভাষার অভাব পূরণ করে দেয়, যেন তার হয়ে কথা বলে। নদীর কলকল আওয়াজ, লোকজনের কোলাহল, মাছির গান, পাখির ডাক, গাছপালার মর্মর সমস্ত মিলেমিশে এক হয়ে সমুদ্রের ঢেউয়ের মতো মেয়েটির চির নিস্তব্ধ হৃদয়ের তীরে ভেঙে ভেঙে পড়ে। প্রকৃতির এই নানা রকম শব্দ, বিচিত্র গতি, এও বোবার ভাষা। বড় বড় কালো চোখের শুভার যে ভাষা, তারই একটা বিশ্বব্যাপী বিস্তার। দুপুরে মাছিরা, জেলেরা যখন খেতে যেত, গৃহস্থেরা ঘুমতো, পাখিরা চুপ করে থাকত, খেয়া নৌকা বন্ধ থাকত, চেনা জগৎ তার সমস্ত কাজকর্মের মাঝখানে হঠাৎ থেমে গিয়ে ভয়ানক অচেনা মূর্তি ধারণ করত। তখন রুদ্র মহাকাশের নিচে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করে বসে থাকত। শুভার যে গুটি কতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তা নয়। গোয়ালের দুটি গাভী, তাদের নাম সর্বশী ও পাঙ্গুলি। সে নাম শুভার মুখে তারা কখনো শোনেনি, কিন্তু তার পায়ের শব্দ তারা চিনত। তার কথাহীন একটা করুণ সুর ছিল, তার মর্ম তারা ভাষার চেয়ে অনেক সহজে বুঝত। শুভা কখন তাদের আদর করছে, কখন ভর্ৎসনা করছে, কখন মিনতি করছে, তা তারা মানুষের চেয়ে ভালো বুঝতে পারত। শুভা গোয়ালে ঢুকে দুহাত দিয়ে সর্বশীর গলা জড়িয়ে ধরে তার কানের কাছে নিজের গাল ঘষত। পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে তার গা চাটত। শুভা দিনের মধ্যে নিয়ম করে 3 বার গোয়াল ঘরে যেত। তাছাড়া অনিয়মিত যাতায়াত ছিল। বাড়িতে যেদিন কোনো কঠিন কথা শুনত, সেদিন সে অসময়ে তার এই বোবা বন্ধু দুটির কাছে আসত। তার ব্যথা ভরা শান্ত দৃষ্টিতে তারা কি একটা অন্ধ অনুমান শক্তি দিয়ে মেয়েটির মনের দুঃখ যেন বুঝতে পারত। শুভার গা ঘেঁষে এসে একটু একটু করে তার হাতে শিং ঘষে ঘষে তাকে নির্বাক সান্ত্বনা দিতে চেষ্টা করত। এছাড়া ছাগল এবং বেড়াল বাচ্চাও ছিল, কিন্তু তাদের সঙ্গে শুভার এমন সমান মাপের বন্ধুত্ব ছিল না। তবু তারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করত। বেড়াল শিশুটি দিনে রাতে যখন তখন শুভার গরম কোল নিঃসংকোচে অধিকার করে ঘুমনোর আয়োজন করত। শুভা তার গলায় আর পিঠে নরম আঙুল বুলিয়ে দিত। এতে যে তার ঘুমের বিশেষ সহায়তা হয়, ইঙ্গিতে এমন ইচ্ছেও সে প্রকাশ করত। উন্নত শ্রেণীর জীবের মধ্যে শুভার আরো একটি সঙ্গী জুটেছিল, কিন্তু তার সঙ্গে ঠিক কেমন সম্পর্ক ছিল তা বোঝা মুশকিল। কারণ সে ভাষা বিশিষ্ট জীব, তাই দুজনের মধ্যে ভাষার মিল ছিল না। সে গোসাইদের ছোট ছেলে, তার নাম প্রতাপ। লোকটি নিতান্ত অকর্মণ্য। সে যে কোনো কাজকর্ম করে সংসারের কোনো উন্নতির চেষ্টা করবে, বাপ মা সে আশা ত্যাগ করেছেন।
অকর্মণ্য লোকের একটা সুবিধে এই যে আত্মীয় লোকেরা তাদের উপর বিরক্ত হয় বটে, কিন্তু তারা নিঃসম্পর্ক লোকের প্রিয় পাত্র হয়। কোনো কাজকর্মে আটকে না থাকাতে সরকারি সম্পত্তি হয়ে দাঁড়ায়। শহরে যেমন একাত্রা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা দরকার, তেমনি গ্রামে দু চারটা এমন অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমাদের অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানেই তাদেরকে হাতের কাছে পাওয়া যায়। প্রতাপের শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা, এতে অনেকটা সময় সহজে কাটানো যায়। দুপুরবেলা নদীর তীরে তাকে প্রায়ই এই কাজে লেগে থাকতে দেখা যেত। এই উপলক্ষে শুভার সঙ্গে তার প্রায়ই দেখা হয়ে যেত। যে কাজই করুক একটা সঙ্গী পেলে প্রতাপ থাকে ভালো, আর মাছ ধরার সময় যে কথা বলে না এমন সঙ্গী সবচেয়ে ভালো। এই জন্য প্রতাপ শুভার মর্যাদা বুঝত। এই জন্য সকলেই শুভাকে শুভা বলতো। প্রতাপ আর একটু বেশি আদর করে শুভাকে শু বলে ডাকত। শুভা তেঁতুল তলায় বসে থাকত, আর প্রতাপ কাছে ছিপ ফেলে জলের দিকে তাকিয়ে থাকত। প্রতাপের আবার একটি করে পান বরাদ্দ ছিল। শুভা সেটি নিজে সেজে নিয়ে আসত। অনেকক্ষণ বসে বসে তাকিয়ে তাকিয়ে তার বোধহয় প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করতে ইচ্ছে করত, বা কোনো একটা কাজে লাগতে ইচ্ছে করত, যেন কোনো মতে জানিয়ে দিতে চাইতো যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নয়। কিন্তু কিছুই করবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত। মন্ত্র বলে হঠাৎ এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাতে ইচ্ছে করত যা দেখে প্রতাপ আশ্চর্য হয়ে যায়। বলে, তাই তো, আমাদের সুভীর যে এত ক্ষমতা তা তো জানতাম না। মনে করো সুভি যদি জলকুমারী হতো, আস্তে আস্তে জল থেকে উঠে একটা সাপের মাথার মণি ঘাটে রেখে যেত। প্রতাপ তার তুচ্ছ মাছ ধরা রেখে সেই মানিক নিয়ে জলে ডুব মারত। পাতালে গিয়ে দেখত রূপোর অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসে? আমাদের বাণীকণ্ঠের সেই বোবা মেয়ে সু। আমাদের সু সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। তা কি হতে পারত না? তা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়, কিন্তু তবুও সু প্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মে বাণীকণ্ঠের ঘরে এসে জন্মেছে। আর গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করে তুলতে পারছে না। শুভার বয়স ক্রমে বেড়ে উঠছে। ক্রমে সে যেন নিজেকে নিজে অনুভব করতে পারছে, যেন কোনো একটা সমুদ্র থেকে একটা জোয়ারের স্রোত এসে তার অন্তরাত্মাকে নতুন অনির্বচনীয় চেতনার শক্তিতে ভরিয়ে তুলছে। সে আপনাকে আপনি দেখছে, ভাবছে, প্রশ্ন করছে এবং বুঝতে পারছে না। গভীর পূর্ণিমা রাত্রে এক একদিন ধীরে শোবার ঘরের দরজা খুলে সে ভয়ে ভয়ে মুখ বাড়িয়ে বাইরের দিকে তাকিয়ে দেখে পূর্ণিমা প্রকৃতিও শুভার মতো একা সুপ্ত জগতের উপর জেগে বসে, যৌবনের রহস্যে, পুলকে, বিষাদে, অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত, এমনকি তা অতিক্রম করেও থমথম করছে, একটি কথা বলতে পারছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়িয়ে আছে। এদিকে
বাবা মা চিন্তিত হয়ে উঠেছেন, লোকেও নিন্দা আরম্ভ করেছে, এমনকি এক ঘরে করবে এমন কথাও শোনা যাচ্ছে। পানিকণ্ঠের সচ্ছল অবস্থা, দুবেলাই মাছ ভাত খায়, এজন্যে তার শত্রু ছিল। স্বামী স্ত্রীতে বিস্তর পরামর্শ হল। তারপরে কিছুদিনের মতো বানি বিদেশে গেল। শেষে ফিরে এসে বলল, চলো কলকাতায় চলো। বিদেশ যাত্রার উদ্যোগ হতে লাগলো। কুয়াশা ঢাকা ভোরের মতো শুভার সমস্ত হৃদয়ে চোখের জলের বাষ্পে একেবারে ভরে গেল। একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন থেকে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ঘুরত। বড় বড় চোখ মেলে তাদের মুখের দিকে তাকিয়ে কি একটা বোঝার চেষ্টা করত, কিন্তু তারা কিছু বুঝে বলতেন না। এর মধ্যে একদিন দুপুরবেলা জলে ছিপ ফেলে প্রতাপ হাসতে হাসতে বলল, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে? তুই বিয়ে করতে যাচ্ছিস? দেখিস আমাদের আবার ভুলিস নে জানো। বলে সে আবার মাছের দিকে মন দিল। বুকে তীর ব্যথা হরিণী যেমন করে ব্যথের দিকে তাকায়, নীরবে বলতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করেছিলাম? শুভা তেমনি করে প্রতাপের দিকে তাকালো। সেদিন আর গাছের তলায় বসল না। বাণীকণ্ঠ ঘুম থেকে উঠে শোবার ঘরে বসে তামাক খাচ্ছিলেন। শুভা তার পায়ের কাছে বসে তার মুখের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। শেষে তাকে সান্ত্বনা দিতে গিয়ে বাণীকণ্ঠের শুকনো গালে চোখে জল গড়িয়ে পড়ল। কাল কলকাতায় যাবার দিন। শুভা গোয়াল ঘরে তার বাল্য সখীদের কাছে বিদায় নিতে গেল। তাদের নিজের হাতে খাইয়ে গলা ধরে একবার দু চোখে যত কথা পারে ভরে নিয়ে তাদের মুখের দিকে তাকালো। দু চোখের পাতা থেকে টপ টপ করে জল পড়তে লাগলো। সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি। শুভা শোবার ঘর থেকে বেরিয়ে তার সেই চিরপরিচিত নদী তটে ঘাসের বিছানার উপর লুটিয়ে পড়ল। যেন ধরণীকে, এই প্রকাণ্ড মুখ মানব মাতাকে দুহাতে আঁকড়ে ধরে বলতে চায়, তুমি আমাকে যেতে দিও না মা, আমার মতো দুটো হাত বাড়িয়ে তুমিও আমাকে ধরে রাখো। কলকাতার এক বাড়িতে শুভার মা একদিন শুভাকে খুব করে সাজিয়ে দিলেন। আট করে চুল বেঁধে, খোঁপায় জরির ফিতে দিয়ে, গয়নায় গা ঢেকে দিয়ে তার স্বাভাবিক শ্রী যথাসাধ্য বিলুপ্ত করে দিলেন। শুভার দু চোখ দিয়ে জল পড়ছে, পাছে চোখ ফুলে খারাপ দেখতে হয়, এজন্যে তার মা তাকে বিস্তর বকাবকি করলেন, কিন্তু চোখের জল বাধা মানল না। বন্ধুকে সঙ্গে নিয়ে বর নিজে কোণে দেখতে এলেন। কন্যার মা বাপ চিন্তিত, শঙ্কিত, সসব ব্যস্ত হয়ে উঠলেন, যেন দেবতা স্বয়ং নিজের বলির পশু বেছে নিতে এসেছেন। মা ভেতর থেকে বিস্তর তর্জন গর্জন শাসন করে শুভার চোখের জল দ্বিগুণ বাড়িয়ে পরীক্ষকের সামনে পাঠালেন। পরীক্ষক অনেকক্ষণ ধরে দেখে বললেন, মন্দ নয়। বিশেষ করে শুভার কান্না দেখে বুঝলেন এর হৃদয় আছে, এবং হিসেব করে দেখলেন যে হৃদয়ে আজ বাপ মায়ের বিচ্ছেদের কথা ভেবে কষ্ট পাচ্ছে, সে হৃদয়ে আজ বাদে কাল আমারই ব্যবহারে লাগবে। ঝিনুকের মুক্তোর মতো
শুভার চোখের জল কেবল তার মূল্য বাড়িয়ে দিল। তার হয়ে কোনো কথা বলল না। পঞ্জিকা মিলিয়ে খুব একটা শুভ লগ্নে বিয়ে হয়ে গেল। বোবা মেয়েকে পরের হাতে সমর্পণ করে বাপমা দেশে চলে গেল। তাদের জাতি ও পরকাল রক্ষা হল। বর পশ্চিমে কাজ করে। বিয়ের কিছুদিন পরেই স্ত্রীকে পশ্চিমে নিয়ে গেল। সপ্তাহখানেকের মধ্যেই সকলেই বুঝতে পারল নববধূ বোবা। কিন্তু কেউ বুঝল না যে সেটা তার দোষ নয়। সে কাউকে প্রতারণা করেনি। তার দুটি চোখ সমস্ত কথাই বলেছিল, কিন্তু কেউ তা বুঝতে পারেনি। সে চারিদিকে তাকায়, ভাষা পায় না। যারা বোবার ভাষা বুঝত, সেই আজন্ম পরিচিত মুখগুলো দেখতে পায় না। বালিকার চির নীরব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত কান্না বেজে বেজে উঠতে লাগলো। এক অন্তর্যামী ছাড়া আর কেউই তা শুনতে পেল না। কিছুদিন পরে তার স্বামী চোখ এবং কানের দ্বারা পরীক্ষা করে এক ভাষা বিশিষ্ট কন্যা বিয়ে করে আনল। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শুভা। এমন আরো অনেক গল্প রয়েছে ক্লিক অ্যাপে।